হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাত্রই ল্যান্ড করলাম কানাডার টরন্টো এয়ারপোর্টে। বাংলাদেশ থেকে ফ্লাই করছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও। আমি আগে থেকে আপনাদেরকে জানানো নাই যে আমি কানাডার ভিসা পেয়েছি। ভিসা প্রসেস থেকে শুরু করে কীভাবে ট্রাভেল করব, তো এটা খুবই সারপ্রাইজলি একটা ভিডিও হতে যাচ্ছে। আমি মাত্র ল্যান্ড করেই একটা গ্র্যাব ধরে উবার ধরে আমি আমার হোটেলে যাচ্ছি। হোটেল অ্যারাউন্ড এখান থেকে 17 কিলোমিটার। আমি সিদ্ধান্ত নিই আমি কানাডাতে অ্যাপ্লাই করব সেপ্টেম্বরের 4 তারিখে। সেপ্টেম্বরের 5 তারিখে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করি আইআরসি পোর্টালে, এবং সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর আমি বায়োমেট্রিক প্রদান করি। 17 সেপ্টেম্বর 7 দিনের মধ্যেই আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ পাই, এবং 28 সেপ্টেম্বর আমি পাসপোর্ট হাতে পাই। পাসপোর্ট হাতে পাওয়ার পরে আজকে উইদিন 1 উইকের মধ্যেই আমি ফ্লাই করছি। সুতরাং খুবই ইন্টারেস্টিং একটা জার্নি হতে যাচ্ছে। আপনি যদি কানাডার পরিবেশটা দেখাই বর্তমানে, তো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এটা লাইক দ্যাট দুবাইয়ের মতো রাস্তা লাগতেছে আমার কাছে। আমি আপনাদেরকে আগে কখনোই বলি নাই, আমার কোনো ভিডিওতেই বলা হয় নাই আমি কানাডা অ্যাপ্লাই করছি এবং ভিসা পেয়েছি রিসেন্টলি, ভিজিটর ভিসা, এবং আমি খুবই ইনস্ট্যান্টলি ফ্লাই করি। যেহেতু আমার কানাডাতে মাল্টিপল এন্ট্রি 31 সাল পর্যন্ত ভিসা দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে আমি দূরত্ব একটা ফ্লাই করে ঘুরে এসে আমি হয়তো বা বিশ্বকাপ খেলা দেখতে আসবো আবার কানাডা মেক্সিকো। যেহেতু মেক্সিকো অনারেবল ভিসা, সুতরাং আমি কানাডা মেক্সিকো ফ্লাই করব। তো এই ভিডিওটা এই জন্যই যারা কানাডার ভিজিটর ভিসা পেয়েছে এবং যারা ফ্লাই করবেন, ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করতে পারে বা ইমিগ্রেশন নিয়ে কী কী ভয়ভীতি আছে, আমি আপনাদেরকে এই ভিডিওটাতে ক্লিয়ার করে বলতেছি। আমি বাংলাদেশ এয়ারলাইন্সে আছি, বিমান বাংলাদেশে আছি। এটা ট্রানজিট নাই, ইস্তাম্বুলে ট্রানজিট নাই। এখন টিকিটের দাম অনেক কম, আপনারা চাইলে এখন ফ্লাই করতে পারেন। 1 সপ্তাহ আগে টিকিট কাটলেও মোটামুটি আপনি 1,46,000 থেকে 47,000 টাকার মধ্যে টিকিট পাবেন, আপ ডাউন টিকিট। তো সেই ক্ষেত্রে আপনারা এখন ফ্লাই করতে পারবেন যাদের ভিসা অলরেডি আছে বা সেকেন্ড টাইম বা থার্ড টাইম কানাডায় ফ্লাই করতে যাচ্ছেন। এখন আসি ইমিগ্রেশনের পার্টটা। কানাডার ইমিগ্রেশন এই পার্টে আমি বলবো যাদের অলরেডি ভিসা করা আছে এবং আপনারা ভাবতেছেন সামনে আপনারা ট্রাভেল করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আমি প্র্যাকটিক্যালি যেভাবে রিয়েলাইজ করছি এইভাবে প্রিপারেশন নিলে আপনার ইমিগ্রেশনটা খুবই স্মুথ হবে। তো বাংলাদেশ থেকেই আমি খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম। যত ডকুমেন্ট আছে, ইভেনচুয়াল আমি যা যা ফর্ম সাবমিট করছিলাম, এই ফর্মের ইনফরমেশনগুলো আমার মাথায় রাখতে হয়েছে, কারণ তাদের কাছে অলরেডি ডকুমেন্ট থাকে আপনি কি রিলেটেড ভিসা করছেন এবং আপনি কি কি সাবমিট করেছেন। এরপরে দেখা যাচ্ছে যে আমি 25 ঘন্টার একটা লং জার্নি, বাংলাদেশ এয়ারলাইন্সে লং জার্নি করার পরে আমি যখন প্লেন থেকে নামি, দেখি 50% লোক বৃদ্ধ লোক থাকে, এবং আমাকে একটা অ্যারাইভেল সিস্টেম ফিল আপ করতে হয়। যেটা ফিল আপ করার জন্য আপনার টাকা তোলার এটিএম মেশিনের মতো কয়েকটা বুথ থাকে, ওইখানে কম্পিউটার স্ক্রিনে আপনাকে ইনফরমেশন দিয়ে যে আপনি কেন আছেন, কতদিন থাকবেন, কি কি সাথে নিয়ে আসেন, এটার একটা ডিক্লারেশন ফর্ম থাকে। এটা ফিল আপ করলে ওরা অটোমেটেড আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, অ্যারাইভেল রিসিপ্ট। তো এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা সেলস সার্ভিস থাকার পরেও হেল্পিং হ্যান্ড থাকে, কিন্তু অত বেশি মানুষ থাকে না হেল্পিং হ্যান্ড। এর ফলে দেখা যাচ্ছে যে এই যে বৃদ্ধ লোকগুলোর কারণে আপনি অনেক লেট হবে, আপনাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে। যখন আপনি অ্যারাইভেল রিসিপ্টটা পাবেন, এরপরে মেইন ইমিগ্রেশনের 2টা পার্ট। আপনি যখন ইমিগ্রেশনের সিরিয়াল দাঁড়াবেন, আমার সিরিয়ালটা অনেক বড় ছিল, আমি অনেকক্ষণ আমাকে লাইনে দাঁড়ায় থাকতে হয়েছিল। আমি দেখতেছিলাম কাকে কি জিজ্ঞাসা করতেছে, কোথায় যাব, কেন আছেন, এগুলো জিজ্ঞাসা করতেছে। কিন্তু বাই লাকিলি আমি যখন পাসপোর্ট হাতে নিয়ে যাই ইমিগ্রেশনে, তখন দেখা যাচ্ছে যে আমার পাসপোর্টটাই শুধু চাইল। সে পাসপোর্টটা দিলাম, দেওয়ার পরে উনি বলতেছে যে তোমার কাছে কি কানাডা ভালো লাগে না, তুমি কেন 5 দিনকার জন্য আসছো।
যেহেতু আমি ডিক্লারেশন ফর্মে 5 দিন দিয়েছি, উনি আমাকে 5 দিন অনুসারে বলল যে তোমার কি কানাডা ভাল লাগে না, কেন আসছো? তো আমি বললাম যে আমার একটা প্রোগ্রাম আছে কানাডাতে, প্রোগ্রামের অ্যাটেন্ড করার জন্য আসছি, প্লাস আমি কিছু জায়গায় ভিজিট করে আমি আমার দেশে ফিরে চলে যাব। তখন আমাকে সাডেনলি জিজ্ঞাসা করলে তুমি কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি আইটি কিনা, হ্যাঁ, তো তুমি কি সফটওয়্যার নিয়ে কাজ করো কিনা? তো আমি বললাম জি আমি আইটি সফটওয়্যার নিয়ে কাজ করি। এই কোশ্চেনটা আসলো এই জন্যই মেবি হয়তো বা তিনি আমার অ্যাপ্লিকেশন ফর্ম থেকে পেয়েছে আমার প্রফেশনটা কি, ওর আমার হলো যখন পাসপোর্ট আমি করতে গেছিলাম তখন আমার প্রফেশনটা আমি দিয়েছিলাম। তো দুটা এক জায়গা থেকে আমার প্রফেশন সম্পর্কে তিনি জেনে বললো কি জি আমি আইটি ব্যাকগ্রাউন্ডের এবং আমার একটা এজেন্সি আছে বাংলাদেশে, আমি এই শর্ট একটা ট্রিপ শেষ করে আমি বাংলাদেশ চলে যাব। এরপরে হলো উনি আমাকে সিল দিয়ে বলল যে তুমি তোমার লাগেজ নিতে চলে যাও। আমি আমার লাগেজ যাওয়ার জন্য আমার যখন ইমিগ্রেশনের গেটে আসলাম, এক্সিট গেটে আসলাম, আমার যে সিলটা হলো পাসপোর্টে দেয়নি, সিলটা দিছে হলো অ্যারাইভেল টোকেনটার উপরে। তো এরপর আমি লাগেজ কালেক্ট করলাম, অ্যারাইভেল টোকেন এবং সিল সহ অ্যারাইভেল টোকেনটা জমা নিয়ে নিছে। লাগেজ কালেক্ট করার পরই এক্সিট গেটে জমা নিছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমার ইমিগ্রেশনে তেমন কোনো হ্যাসেল হয় নাই, কিন্তু আমি দেখছি যেহেতু আমার একটা লম্বা লাইন ছিল এবং সবাই বাংলাদেশি ছিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ইমিগ্রেশনে আমি অনেক হ্যাসেল ফেস করতে দেখছি। স্টুডেন্ট, ট্যুরিস্ট, তারপরে যারা ডিরেক্ট পিএন নিয়ে আসছে তাদেরও অনেক হ্যাসেল করছে। মূলত ইমিগ্রেশন হলো দুইটা পার্টে হয়। একটা হলো আপনাকে প্রথমে নর্মাল থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ যে টাইপের বুথ থাকে ইমিগ্রেশনে, ওই রকম বুথে আপনাকে 8-9 জনের মতো একটা বুথ আছে। তারপরে বুথের ইমিডিয়েট পিছেই হলো দেখা যাচ্ছে যে বড় একটা রুম থাকে, ইন্সপেকশন রুম যেটাকে বলে। আপনাকে যদি ওইখানে যেতে বলে তাহলে ওইখানেও আবার আপনাকে সিরিয়াল দিয়ে যে কোনো একটা অফিসার আপনাকে ডাকলে আপনি আপনার পারপাস বলবেন, আপনার যদি কোনো ইনভাইটেশন থাকে ইনভাইটেশন বলবেন, আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে প্রোগ্রামের কথা বলবেন, ইভেন্ট থাকলে ইভেন্টের কথা বলবেন, কোথায় কোথায় ভিজিট করবেন সেগুলো বলবেন। বলার পরে ওরা মোটামুটি এটা শিওর আপনাকে ইন্সপেকশন রুমে নিয়ে গেলে আপনার সমস্ত ডকুমেন্ট ওরা যাচাই বাছাই করবে। ইনভাইটারকে কল দিতে পারে, অথবা আপনি যে হোটেলে যাচ্ছেন হোটেলকে কল দিতে পারে, এয়ারবিএনবি থেকে যে রুমটা বুক করছেন ওই হাউসে কল দিতে পারে, এবং আপনি কোথায় কোথায় ঘুরবেন সেগুলো টিকিট দেখতে পারে। আপনাকে ওনাদের হাতে ক্ষমতা আছে আপনার ভিসাটা ক্যান্সেল করে পাঠিয়ে দেওয়া, অথবা ওনার হাতে ক্ষমতা আছে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাসাইলাম করে আপনাকে ঢোকানো। তো যারা হলো দেখা যাচ্ছে যে যারা মূলত ভিজিটর ভিসাতে দিন শেষে অ্যাসাইলাম করবে বা অন্য কোনো ক্যাটাগরিতে যাবে, সে ইজিলি ঢুকতে পারবে, কারণ কাউকে ব্যাক দিবে না, ডিপোর্ট করবে না, কিন্তু ডিপোর্টের অফার করবে যে তুমি অ্যাসাইলাম করবা নাকি ডিপোর্ট করবা। সেক্ষেত্রে যদি অ্যাসাইলামটা কেউ সিলেক্ট করে যে হ্যাঁ আমি অ্যাসাইলাম করবো, তাহলে ডিপোর্ট করবে না, আর অ্যাসাইলাম না করলে ভিসা ক্যান্সেল করে আপনাদেরকে ডিপোর্ট করে দিবে। আমার সাজেশন থাকবে যেভাবে ফাইলটা রেডি করবেন সেই ডকুমেন্টগুলো আপনার সাথে রাখবেন। অবশ্যই কারোর বাসায় গেলে তার ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। ইনস্ট্যান্ট তাকে কল দিতে পারে, ইন্সপেক্টর ইনস্ট্যান্ট কল দিয়ে যাচাই করতে পারে আপনার কাগজটা সঠিক কিনা, আপনার ব্যাংকটা যাচাই করতে পারে, ব্যাংকের অ্যামাউন্ট দেখতে যেতে পারে, যে কোনো কিছু নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে। সুতরাং আপনাকে সবকিছু রেডি রাখতে হবে। ইভেন আপনার হাতে 2 ঘন্টার মতো টাইম রাখতে হবে, এটা শিওর। আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়তো বা 2 মিনিট কি 3 মিনিট সময় লাগছে সর্বোচ্চ। সে আমার পাসপোর্ট দেখছে হয়তো বা 1 মিনিট, আমাকে 1 মিনিট কোশ্চেন করছে, তারপর আমি বের হইতে বক্স থেকে আরো 1 মিনিট লাগছে, 3 মিনিটের মতো লাগছে। তো আমি এগেইন বলি আমার মাত্র 3 থেকে 4টা কোশ্চেন করছে। তো এই হলো আমার মোটামুটি কানাডার ইমিগ্রেশন। কিন্তু যারা নতুন আসবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রপার ডকুমেন্টেশন নিয়ে আসবেন। আপনার লাক যদি ভালো থাকে আপনি 2-3 মিনিটে কভার করতে পারবেন। আর অনেকেই আছে যে টায়ার্ড হয়ে পড়ে, 25 ঘন্টা জার্নিতে টায়ার্ড হয়ে পড়ে, কিন্তু আপনাকে ফ্রেশ হতে হবে, আপনাকে ভালো ড্রেস পরতে হবে, খুব স্মার্ট ড্রেস যেটা আপনার প্রফেশনের সাথে যায়। দেখা যাচ্ছে যে আপনি টায়ার্ডে হাঁটতে হাঁটতে চলে গেলেন, এটা আপনার ফার্স্ট কানাডার ট্রাভেল, আপনাকে শিওর থাকেন আপনাকে কোশ্চেন করবে, আপনাকে টু স্মার্ট হতে হবে বেজ অন প্রফেশন। তাহলে দেখা যাচ্ছে যে ওরা আপনাকে ফেস দেখেই ওরা অনেক কিছু কনসিডার করে দিতে পারে।
তো এটাই হলো মূলত কানাডার টোটাল ইমিগ্রেশনের আমার সাথে অভিজ্ঞতা। কিন্তু আমি আরও ভয়ঙ্কর অভিজ্ঞতাও দেখছি। অনেকেরই ২-৩ ঘন্টা একদম টানা বসায় রাখছে। দেখা যাচ্ছে যে উনার ইনভার্টার কল ধরতেছে না। আমি এমন দেখছি যে হ্যাঁ, একজন ইনভার্টার ফেক ইনভার্টার দিয়ে ভিসা করে আছে বাংলাদেশ থেকে। ওই ইনভার্টারের অ্যাড্রেসই নাই, ফোন নাম্বারও নাই, ফোনে কল দিলে ঢুকে না। উনাকে হলো অ্যাসাইলেম ক্লেম করতে বাধ্য করছে। তো যারা অ্যাসাইলেম ক্লেম করে এয়ারপোর্ট থেকে, তাদের হাতে খুব কম সময় থাকে ডিসিশন নিতে, প্লাস সে তো প্রস্তুত না অ্যাসাইলেম ক্লেম করতে, এবং সাথে লয়ারও থাকে না। অ্যাসাইলেম ক্লেমটা এরকম যে আপনাকে অবশ্যই একটা সুন্দর ড্রামা সাজাইতে হবে যে আপনি কেন অ্যাসাইলেম মারতেছেন, কেন কি। ইনস্ট্যান্ট তো ওইরকম ড্রামা পায় না মানুষ হাতে। তো যারা এয়ারপোর্ট থেকে অ্যাসাইলেম ক্লেম করেন তারা হয়তো বা বিপদে পড়লেও পড়তে পারে পরবর্তীতে। তো আমার সাজেশন, অ্যাসাইলেম ক্লেম টেলেম যাই করেন না কেন, যারা জেনুইন ভিজিটর, অ্যাসাইলেম ক্লেম যে ডিপার্টমেন্টেই টার্গেট করে আসুন না কেন, আপনাকে অবশ্যই খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আমার সাথে 3 মিনিট 4 মিনিট এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আপনার সাথে ওইরকম হবে এরকম না। আপনার সাথে এর থেকেও খারাপ কোনো কিছু হতে পারে। সুতরাং প্রিপারেশন নিয়ে আসলে আপনার কানাডার ইমিগ্রেশন আহামরি অতটা কঠিন না।